নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটি একজন জাতকের বাচ্চা ছেলে। এই প্রেডিকশনটিতে আমি চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খ তার বিশ্লেষণ করার। আমার যতটুকু ক্ষমতা, যতটুকু আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে নিয়ে যেতে পেরেছি, নিয়োজিত করতে পেরেছি, সব দিক দিয়েই আমি চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার। এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা মাথায় রাখবেন। এখানে কেউ কখনো ফোন করবেন না। আপনারা যারা যারা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাতে চান তাদেরকে জানিয়ে রাখি, সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি হয়তো খুব বিজি, বা আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে নেট প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো যদি না হয় তাহলে 48 আওয়ার্সের মধ্যে, 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেই প্রেডিকশনটাকে আমি ইউটিউবে পাবলিশ করব। আমার ইউটিউবে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যখনই আপনারা প্রেডিকশনটি পেলেন, ভিডিওটি পেলেন, লিঙ্কটি পেলেন, তৎক্ষণাৎ সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ এটি অত্যন্ত মূল্যবান একটি প্রেডিকশন। এটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমার ইউটিউব চ্যানেলের উপর কিন্তু নির্ভর করে থাকবেন না। আমি অত্যন্ত চর্চিত মানুষ, অ্যাস্ট্রোলজার। তাই জন্য যদি আমার ইউটিউব চ্যানেলটি ব্লক হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান যে প্রেডিকশন সেটাকে হারিয়ে ফেলবেন। তাই জন্য প্রেডিকশনটি পাওয়ার পরই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু সম্পূর্ণ নিজ দায়িত্বে করে নেবেন। এই প্রেডিকশনটি শুরু করার আগে আমি আর কোনো কথা বলবো না আজকে, তার কারণ প্রেডিকশনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন্মছক কাকে বলে, কড ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে, কালপুরুষ ছক কাকে বলে, এইগুলো নিয়ে ডিটেলসে আমার আলোচনা করা আছে এই ইউটিউব চ্যানেলটিতে, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই ইউটিউব চ্যানেলটিতে। কাজেই এইগুলোকে নিয়েও আজকে আমি আলোচনা করব না। সর্বপ্রথম আমি জন্মছকে চলে যাই। এই জাতকের আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি। 1 নম্বর ঘরে কেতু বসে আছে, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে রবি, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে চন্দ্র, 6 নম্বর ঘরে ইউরেনাস, 7 নম্বর ঘরে বৃহস্পতি এবং রাহু, 8 নম্বর ঘরে নেপচুন এবং প্লুটো, 9 নম্বর ঘরে বুধ এবং মঙ্গল, 10 নম্বর 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে শনি এবং শুক্র। আর আমি যদি কড ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে রাহু এবং চন্দ্র, 6 নম্বর ঘরে মঙ্গল, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 8 নম্বর ঘরে প্লুটো, 9 নম্বর ঘরে রবি এবং শনি, 10 নম্বর ঘরে শুক্র, 11 নম্বর ঘরে বৃহস্পতি, বুধ, কেতু, 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আমি অত্যন্ত বিজি থাকি কিন্তু, আর আমার কিন্তু একদম মোবাইল ফোবিয়া নেই। আমি প্রত্যেকটি মানুষকে জানাচ্ছি যে সারাক্ষণ মোবাইল তা কিন্তু নয়। আমি যদি ঘরেও থাকি প্রচন্ড বিজি থাকি, যদিও বেশিরভাগ সময়ই কিন্তু আমি বাইরে থাকি। আর মনে রাখা দরকার যে একজন অ্যাস্ট্রোলজার কেবলমাত্র অ্যাস্ট্রোলজি করছি তা নয়, আমি কিন্তু সেই ধরনের নয়। আমি প্রচন্ড স্টাডি করি, যেমন এছাড়াও কিন্তু
প্রফেশনালি না হলেও নন প্রফেশনালি বহু 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 কাজের সাথে আমি যুক্ত। তাই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা হাতের কাছে পেয়ে গেছেন। আপনারা জানেন এটা সুমন্ত বাবুর হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার। তাই জন্য একটু টুক থেকে টা হলো বাস আমি হোয়াটসঅ্যাপ করে দিলাম। মনে রাখবেন এরকম ভাবে করবেন না। তার কারণ আপনারা ভাবছেন হোয়াটসঅ্যাপটা পেয়ে গেলেন বলে মানে ধরা ছোঁয়ার কাছে হয়ে গেলাম, হাত বাড়ালেই স্যারকে পাওয়া যাচ্ছে বা সুমন্ত বাবুকে পাওয়া যাচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। আমি এমন হতেই পারে 7 দিন হোয়াটসঅ্যাপ দেখলাম না, কেবল হোয়াটসঅ্যাপটা আমি হোয়াটসঅ্যাপ এই একটাকেই রাখতাম না, এটা রাখি কেবলমাত্র স্টুডেন্টদের সাথে আমার কানেক্ট করার জন্য। আর আমরা আজকালকার দিনে প্রত্যেকটি মানুষ বা বলা যেতে পারে বেশিরভাগ মানুষই আমরা একদম রেডিমেড জিনিস চাই। সেটা যে কোনো দিক দিয়ে, খাবারের দিক দিয়ে বলুন, সফলতার দিক দিয়ে বলুন, প্রাপ্তির দিক দিয়ে বলুন, আকাঙ্ক্ষার দিক দিয়ে বলুন, রেডিমেড জিনিস চাই এবং চটজলদি সবকিছু, সমস্ত কিছু। আমার খিদে পেয়েছে, চটজলদি রান্না। আমার প্রবলেম আছে, চটজলদি সলভ। এই মানসিকতাকে ত্যাগ করুন। যদি ত্যাগ না করতে পারেন তাহলে কোনো মতেই কিন্তু আমার যে নিজস্ব একটা এনভায়রনমেন্ট রয়েছে সেইখানে সেই এনভায়রনমেন্টের সাথে আপনারা কিন্তু নিজেদেরকে যুক্ত করবেন না। পৃথিবীতে আজ পর্যন্ত কখনো চটজলদি কোনো কিছু পাওয়া যায়নি। চটজলদি কোনো কিছু পাওয়া গেলে সেটা যেটাই হোক সেটাকে আবার হারিয়ে ফেলতে হয়। এইগুলো কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আপনাদের ব্যবহার অত্যন্ত অশিক্ষিত ব্যবহার, মানে মানসিকভাবে অশিক্ষিত ব্যবহার। এই ব্যবহার কিন্তু আমাকে আগে কষ্ট দিত, এখন এতটাই ক্রোধান্বিত করে ফেলছে যে আমি কিন্তু মোবাইলটা এবার থেকে অফই করে রেখে দেব। আমার মোবাইলটা ইয়ারকি মারার জন্য নয়। আমার যদি একটা প্রবলেম আছে, যখন প্রেডিকশন করানো হলো স্যারকে দিয়ে, স্যার বললেন এবং তার আমি দেখা গেল রেমেডি নিলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, তাহলে স্যার এবং আমার মধ্যে যে সেতুর সম্পর্কটা, সেতুবন্ধের গান যেটা, সেটা কিন্তু আমার যে প্রবলেমটাকে কেন্দ্র করে আমি আমার ব্যক্তিকেন্দ্রিক প্রবলেম বা আমার বৈবাহিক প্রবলেম বা আমার দেখা গেল যে এমন কোনো কিছু একটা সামাজিক প্রবলেম, যা কিছু প্রবলেম হচ্ছে, স্যার আপনি ভগবান আপনি বাঁচিয়ে দিন। আমি এটা খুব ভালো মতন জানি যে মানুষ আমাকে ভগবান বলতে চায় বা ভগবান বলে প্রতিষ্ঠিত সত্য বলে মেনে নিতে চাই এই কারণের জন্যই, নিজেদের দোষকে ঢাকার জন্য। আমরা এখন ভগবানকে সৃষ্টি করছি বা ভগবানের আরাধনাটাই করছি কিন্তু সেই কারণের জন্য যে এমন একজন থাকুক আমার যে কোনো প্রবলেম তিনি 1 সেকেন্ডের মধ্যে তুড়ি বাজিয়ে সলভ করবে, এটা কখনো কিন্তু সম্ভব নয়। এই প্রেডিকশনটি শুরু করার আগে আমি আবার জানিয়ে রাখি, আপনারা যতই বলুন, যতই যাই করুন, আমি এবার পরিয়াপুকুরের চেম্বারেও দেখলাম আপনি ভগবান আপনি ভগবান। আমি কোন রকমের এসব ভগবান ভগবান বলে আমি এইটা কখনো হয়? আমার কাছে বারবার একই ডায়লগ বলে যেতে হবে, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন। ভগবানের এই সত্যতাকে আমি বিশ্বাস করি না। ভগবানের এই দিকটা কিন্তু আপনারা কিন্তু অন্ধকারচ্ছন্ন করে দিচ্ছেন, ভগবানকে কলুষিত করে দিচ্ছেন ঈশ্বরকে। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল। আপনারা আপনাদের প্রবলেম হচ্ছে, প্রবলেমটাকে নিজেরা শর্ট আউট করার চেষ্টা করুন, বুদ্ধি খাটান, মস্তিষ্কের ইমপ্লিমেন্টেশন করুন, নিজেদেরকে অফ করতে হবে। আমার বাড়িতে একটা চট করে প্রবলেম হলো, স্যার আপনি তো অন্তর্যামী, আপনি সব জানেন, আপনি প্রবলেমটা ঠিক করে দিন। এইগুলো আমাকে ভীষণ ইরিটেট করে, আমার ভীষণ খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে। আমি একজন টিচার, গুরু, পথ প্রদর্শক, বারবার ধরে বলেছি, এর বাইরে কোনো মনীষীও নই, কোনো মহান ব্যক্তিও নই, আর কোনো ভগবানের কোনো অস্তিত্ব আমার জীবনে কোনো কালই ছিল না, আজও নেই। পরিষ্কার এটা মাথায় রাখার প্রয়োজন আছে। মাথায় রাখলে ভালো, তা না হলে আমাকে ইরিটেট করলে কিন্তু তার ফল ভয়ঙ্কর হবে। কারণ আমি সেই বান্দা নই যে আমাকে ইরিটেট করে যাবেন আর আমি ইরিটেট হয়ে যাব।
এটা কিন্তু বারবার ধরে বলে রাখলাম। অনেকে বলে আপনি অনেকটা দুর্বাসা মনির মতন, একদমই ঠিক। আমি ভালোর ভালো, রেগে গেলে কিন্তু মারাত্মক, এটা বারবার ধরে বললাম। এই জাতককে প্রথমেই আমি জানিয়ে রাখি, তুমি চাকরির জন্য একদম হাঁকুপাকু করছো, ঠিক কথা। চাকরির জন্য মানে কি বলবো, তুমি প্রচুর চেষ্টা করছো, তুমি ব্রেনি ছেলে, তুমি অত্যন্ত মেধাবী ছেলে, সব ঠিক। এবার চাকরি পাচ্ছ না, অনেক ক্ষেত্রে চাকরি না পাওয়ার জন্য তোমার সিদ্ধান্ত ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, তোমার মন ফ্লাকচুয়েটেড হয়ে যাচ্ছে, তোমার মানসিকতা মনোভাব অন্যের দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাকে আজকের দিনে প্রথমেই যেটা বলবো, তুমি আমাকে বলেছো যে আপনি প্রেডিকশনটা করান, আপনি যা বলবেন তাই শুনবো, আমি রেমেডি নেবই নেব, অনেক কিছু বলেছো যে আমি রেমেডি নেবই। মে মাসে আমি যেখানেই থাকি আর আপনি যেখানেই থাকুন, যতই দূরত্ব হোক, আমি রেমেডি নেবই। তোমার ছকের মধ্যে যেটা আমি লক্ষ্য করতে পারছি, তুমি আজকে আমাকে দিয়ে প্রেডিকশন করাচ্ছ, আজকে আমি বলে দিচ্ছি, তুমি শুনে রাখো, এটা তুমি সেভ এবং ডাউনলোড করে বারংবার শোনো। এই ছকটা দেখে ক্যালকুলেশন করে আমি যেটা লক্ষ্য করেছি, এই যে এইখানে আমার এইখানে আমার ডায়েরিটা রয়েছে, বোধহয় এখানে দেখা যাচ্ছে না এই মোবাইল স্ক্রিনের মধ্যে, যে তোমার কিন্তু জীবনে কখনো কোনোদিন কোনোভাবে কোনো অ্যাস্ট্রোলজারের চেম্বারে ভবিষ্যতে আর যাওয়ার প্রয়োজন হবে না। তুমি আমার কাছে প্রেডিকশন করাচ্ছ, আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোকে শুধু মেনে চলো, তোমার নেগেটিভিটি যেগুলো বলছি সেইগুলোকে কেবল পরিবর্তন করো, তাহলেই কিন্তু তোমার জীবনে সফলতা আসবে। এবং তুমি বলেছো চাকরি আমার চাই, আপনি আমাকে আপনার কাছে নিজেকে স্যারেন্ডার করে দেবো, আপনি যা রেমেডি নেবেন, যতদূরেই আমি থাকি আমি রেমেডিটা নিতে যাবই। তোমাকে বলি, তোমার জীবনে কর্মের রেমেডির বিন্দুমাত্র প্রয়োজন নেই। তোমার জীবনে অর্থনৈতিক জায়গা বা উন্নতির জায়গা, উন্নতিকে ধরে রাখার জায়গার রেমেডি বিন্দুমাত্র প্রয়োজন নেই। তোমার জীবনে বিবাহের রেমেডির বিন্দুমাত্র প্রয়োজন নেই। যদি আমি 0.1% অ্যাস্ট্রোলজিটা জেনে থাকি, এটা একদম পরিষ্কার আমি তোমার ছকের মধ্যে দেখতে পাচ্ছি, তোমার ছকের মধ্যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বা রেমেডি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এই প্রেডিকশনটি শোনার পর থেকে আমৃত্যু, তুমি বাচ্চা ছেলে, বহু বহু বছর আরো বাঁচবে, কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেও না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার তোমার কোনো প্রয়োজন হবে না। তুমি চাকরি নিয়ে যে হাঁকুপাকু করছো, তুমি চাকরিটা পাচ্ছ না বলে সিদ্ধান্ত বা মত বদল বা মানসিকতা বদল বা মনোভাব বদল বা মন বদল করে ফেলছো অন্যের কথায়, করো না। তুমি যে পরিশ্রমটা করছো সেটা দ্বিগুণ বাড়িয়ে দাও। তোমার সামনে যদি কোনো রকমের চাকরির পরীক্ষা থাকে, তাহলে সেটা মারাত্মক রকমের, মানে নিজেকে একদম পরিপূর্ণ আমি তৈরি হয়ে যেন পরীক্ষা দিতে যাই, এই জায়গাটা যেন থাকে। মনে রেখো, 2024 সালে তুমি কোনো চাকরি পাবে না। আমি আবার বলছি, তুমি পাবে না, যখন পাবে না, আমার মুখনিসৃত বাণী দৈববাণী, তার কারণ পিছনে অনেক ক্যালকুলেশন করা রয়েছে। এত বড় ডায়েরিতে আমি কিন্তু 3-4 পাতা ক্যালকুলেশন করে আলটিমেট যেটা উঠে এসেছে সেটা বলছি। এই বছর অর্থাৎ 2024 সালে তুমি কোনো মতেই চাকরি পাবে না। কিন্তু আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, তুমি অত্যন্ত মেধাবী ছেলে, তুমি যদি ঠিক মতন পরীক্ষাটা দাও, তাহলেই 2025 সালের 11ই মার্চ থেকে 19 অক্টোবর 2025 এর মধ্যে তুমি তোমার স্বপ্নের চাকরি, যে ধরনের চাকরির স্বপ্ন তুমি দেখে এসছো এত বছর ধরে, সেই চাকরি তুমি পাবে। আবার সর্বসমক্ষে আমি জানিয়ে দিলাম, 2025 সালের 11ই মার্চ থেকে 19 অক্টোবর 2025 এই সময়টায় স্বপ্নের চাকরি পাবে। এছাড়াও কিন্তু ওই মানে প্রশাখার মতন, শাখার চারিপাশে প্রশাখা যেমন, সেরকম ছোট বড় আরো নানান কাজের অপরচুনিটি তোমার আসবে। এটা আজকের দিনে কিন্তু 100% নিশ্চিত হয়ে তুমি তোমার পরিশ্রমকে আরো বাড়িয়ে দাও। তোমার কোনো রেমেডির প্রয়োজন নেই। উইদাউট রেমেডি
প্রেডিকশন করলে বলে তুমি জানতে পারলে না, তো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে। তাই এই জীবনে একবার প্রেডিকশন করালে আমার কাছে, আর জীবনে কাউকে প্রেডিকশন করিও না। 2025 সালের 2025 এর 11 মার্চ থেকে 19 অক্টোবরের মধ্যে তুমি তোমার স্বপ্নের চাকরি পাবে। তোমার জীবনে দেখে শুনে বিবাহ কিন্তু 2025 সালেই হবে, এবং যার দেখে শুনে বিবাহ হবে এবং যার সাথে হবে তার প্রথম অক্ষর নয় এস দিয়ে হবে, নয় পি দিয়ে হবে, নয় এল দিয়ে হবে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। দেখে শুনে আরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, তোমার মামার বাড়ির কেউ সেই মেয়েটির সাথে যোগাযোগ করবে এবং মামার বাড়ির থ্রু দিয়ে কিন্তু তোমার এবং তোমার যিনি স্ত্রী হবেন তাদের মধ্যে কিন্তু দেখাশোনা শুরু হবে মামার বাড়ির কারোর দ্বারা। এবং এই দেখাশোনাটা, এই যে মামার বাড়ির নিযুক্তিকরণ এবং ফাইন্ড আউট করা যেটা, সেটা কিন্তু 1 আগস্ট 2024 এর পর থেকে দেখবে এই অপরচুনিটি আসবে। যদি দেখা গেল ডিসেম্বর মাসেও এলো না, চিন্তার কিছু নেই, 3 মার্চ 2025 এর মধ্যে এই অপরচুনিটি আসবেই আসবে। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তুমি বলেছ আমার প্রতি তোমার অগাধ বিশ্বাস, অগাধ ভরসা এবং আমার প্রেডিকশন, আমি মানুষের জন্য প্রচুর চেষ্টা করি, এই কথাটা তুমি বলেছো, এটা ভীষণ ভালো লেগেছে। সুতরাং তুমি এইটাও কিন্তু, তুমি তো জানোই, তুমি আমার কথাটা শুনো, সোশ্যাল মিডিয়াতে যে বান্ধবী ক্রিয়েট হচ্ছে, বান্ধবী তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, কেমন এই বান্ধবীকে কিন্তু ত্যাগ করো। এবার তুমি বলবে স্যার অনেক তো বান্ধবী ক্রিয়েট হচ্ছে, তুমি প্রায় সবাইকেই ত্যাগ করে দাও, দেখবে এরা কিন্তু বারংবার ধরে, আমি তোমার সাথে না 5 দিন যোগাযোগ করতে পারিনি, জানো তো আমার না ব্যালেন্স নেই গো, ব্যালেন্স নেই, দেখো না এই আমি 20 টাকার ব্যালেন্স ভরেছি, তাই একটুখানি তোমার সাথে কথা বলতে পারছি। ক্রাইসিস সৃষ্টি করে একটু তুমি ভরে দাও না, তোমাকে আমি দিয়ে দেবো 500 টাকার, 1000 টাকার, 2000 টাকার। আমার জানো তো ভীষণ প্রবলেম বাড়িতে, এই প্রবলেম ওই প্রবলেম, 10,000 টাকা পেলেই প্রবলেমটা সলভ হয়ে যেত, নয়তো আমি পাজলড হয়ে যাচ্ছি। এই ধরনের ক্রাইসিস সৃষ্টি করে তোমার কাছ থেকে অর্থ নেবে বা ফায়দা তুলবে, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। আরো নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। এই সম্পর্কে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, তাই জন্য এই সম্পর্কে আমি বেশি ডিটেইলিং করতে তোমাকে পারলাম না। কিন্তু তুমি আজকের দিনেও বুঝতে পারবে এই ধরনের, তুমি যে সোশ্যাল মিডিয়া দ্বারা বান্ধবী যারা রয়েছে তারা এই ধরনের প্রবলেম দেখায়, প্রবলেম ক্রিয়েট করে, এবং সেখান থেকে কিন্তু তোমার কাছ থেকে কিন্তু তারা, তুমি মনে করছো তাদেরকে তুমি সাহায্য করছো, আসলে সাহায্য করছো না, তারা হাতিয়ে নিচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এখান থেকে কিন্তু ভীষণ সাবধান, টাইপ অফ ব্ল্যাকমেলিং কিন্তু এটা আমি লক্ষ্য করতে পারছি। আমি যেটা তোমার বাবার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, যে বাবা কিন্তু বহুবার হসপিটালাইজড হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, এবং ভবিষ্যতেও কিন্তু বহুবার হবে, এবং এই গেল 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 গেল, এই চলে গেল রে বলে আবার কিন্তু সার্ভাইভ করে ফিরে আসবে। এটা আগেও হয়েছে, তুমি ভবিষ্যতেও লক্ষ্য করবে। কিন্তু এই বছর উনার পায়ে মারাত্মক আঘাত লাগার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, 1 পায়ে অথবা 2 পায়ে। কেবল একটি পাতেই হবে নট নেসেসারি, এমন হতে পারে 2টো পাতেই দেখা গেল মারাত্মক আঘাত লাগলো, বা দেখা গেল 2টো পাই ভেঙে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাবাকে ভীষণ সাবধানে চলাফেরা করতে বলবে। কিন্তু তোমার মাতৃভাব মারাত্মক রকমের ভালো, খুব স্ট্রং, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা একটুখানি সরিয়ে নি, তোমার বাড়ির বা তোমার বাড়িতে বা তোমার যারা বাড়ির যারা মানুষেরা রয়েছে, মানে এই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাবা, মা এবং তুমি রয়েছে, এই 3 জনের মধ্যে যে কেউ, বা তোমার বাড়ির কেউ, যেমন তোমার বোনের বিয়ে হয়ে গেছে আমি লক্ষ্য করতে পারছি, সেও তোমার বাড়িরই একজন মেম্বার, এদের মধ্যে কেউ কিন্তু মারা যাবেন
একদম যাকে বলা যায় বলহরি হরি বল, মানে মরে যাওয়া, মৃত্যুতুল্য কষ্ট পাওয়া নয়, এটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ডাক্তারের কাজ করে, আমি ডাক্তারের কোনো কিছু নিয়ে বিন্দুমাত্র কখনো কোনোদিন কিছু বলিনি। তাদের আমি শ্রদ্ধা করি, সাদা পোশাকের ভগবান বলে মনে করি। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার বোন অন্তঃসত্ত্বা বেবি কিন্তু একদম ঠিক নেই। সেই বেবিও কিন্তু তোমাদের পরিবারেরই অংশ, কাজেই খুব সাবধান। আমি তোমার বাড়ির কারোর মৃত্যু কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি আসলে কি বলতে চাইলাম তুমি নিশ্চয়ই বুঝতে পারলে। আমি এর বেশি ডিটেইলিং করলে ডাক্তারি শাস্ত্রের উপর আমি হস্তক্ষেপ করব, তাই জন্য করছি না। তাহলে তোমার বাড়ির সদস্য, তোমার বাবা, তোমার মা, তোমার বোন, বোনের পেটে এখন বাচ্চা রয়েছে, বাচ্চার সিচুয়েশনটাকে কিন্তু ডাক্তার দিয়ে চেক আপ করিও। তার সিচুয়েশনটা আমি ঠিক নয় এটা লক্ষ্য করতে পারছি। তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমার মুখনিসৃত বাণী দৈববাণী, তোমার বাড়ির বা বাড়ির কেউ কিন্তু মারা যাবেই যাবে। কাজেই আগে থেকে সাবধান সাবধান সাবধান, একদম প্রায় 99% বলে দিলাম, 1% বুঝে নেওয়াটা কেবল তোমার কাজ। তোমার বন্ধুরা মিলে আজকের দিনে দাঁড়িয়ে চাকরি হবে না, বুঝলি, চাকরি হবে না, কিছু হবে না, বিজনেস করি। বন্ধুরাও বেকার, তারা তোমার মতন জিনিয়াসও নয়, তোমার মতন ব্রেনিও নয়, কিন্তু তাদেরকে এতটা তুমি বিশ্বাস করছো এবং তুমি ধরে নিয়েছো তোমার জীবনে আর চাকরি পাওয়ার যে সংযোগ সেটা নেই। তাই জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি, বন্ধুরা মিলে একত্রে বিজনেস করার পরিকল্পনা করছো। আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার আমি প্রেডিকশন করছি, বন্ধুদের করছি না, তাই বন্ধুদেরকে নিয়ে কিছু বলবো না। তোমাকে শুধু এইটুকুই বলবো, বিজনেস করার পরিকল্পনা আমার প্রেডিকশনটা শোনার পর থেকে পুরোপুরি ডিলিট করে দাও। হ্যাঁ, পুরোপুরি কিন্তু ডিলিট করে দাও। ব্যবসা তোমার দ্বারা কোনো দিনই হবে না। আর এছাড়াও 2025 এর 11th মার্চ থেকে 19th অক্টোবর 2025 এর মধ্যে তোমার স্বপ্নের চাকরি তুমি পাচ্ছই পাচ্ছ। তাই জন্য মনটাকে ফ্লাকচুয়েশন ক্রিয়েট না করে, ফ্লাকচুয়েটেড যেন না হয়, কনসেন্ট্রেট করো। এবং এই যে পাচ্ছই পাচ্ছ, পাবেই তুমি জিনিয়াস। শুধু নিজের যে পাওয়ারটা রয়েছে, নিজের যে শক্তিটা রয়েছে, ইচ্ছা শক্তিটা, সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করো, তাহলেই হবে। কথায় কথায় মেডিসিন নেওয়ার যে অভ্যেস তোমার, এটাকে কিন্তু ত্যাগ করতে হবে। রেজিস্ট পাওয়ারটা কিন্তু নষ্ট হয়ে যায় তাতে। আমি কিন্তু ঘুম আসছে না, মেডিসিন নিয়ে নিলাম, সকালবেলায় উঠে আমার অ্যালার্জি, হাঁচো করে যাচ্ছে, এটা আমি অনেককে দেখেছি। ওষুধ নিয়ে নিলাম, কিছু খেলাম, হজম হলো না, ওষুধ নিয়ে নিলাম। কথায় কথায় মেডিসিন কখনো নিও না, এতে কিন্তু যে আমার শরীরের যে রেজিস্ট করার ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, আমি লক্ষ্য করতে পারছি। তোমাকে একটা কথা আমি অবশ্যই বলবো, যে বাস্তু দোষ মানে আমার ছকের মধ্যে যদি বাস্তু দোষ থাকে, তাহলে আমি যে বাড়িতে আছি, সেটা কলকাতায় হতে পারে, বর্ধমানে হতে পারে, মেদিনীপুরে হতে পারে, চেন্নাইতে হতে পারে, লখনৌ, মানে যে কোনো জায়গায়, বিদেশে হতে পারে, চাঁদে হতে পারে, মঙ্গল গ্রহে হতে পারে, যেখানে আমি থাকবো, যে কোনো একটা হোটেলে হতে পারে, আমার বাড়িতে হতে পারে, ফ্ল্যাটে হতে পারে, যেখানে আমি থাকবো, সেই বাস্তুটা নেগেটিভ হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে। তার কারণ আমার বাস্তু দোষ রয়েছে। তোমার এইটা হচ্ছে বাস্তু দোষ, বলতে এটাকেই বোঝায়। তুমি একটা কথা অবশ্যই মাথায় রেখো, তোমার একটা বাজে হ্যাবিট আমি যেটা তোমার ছকের মধ্যে লক্ষ্য করতে পারছি, তা হচ্ছে তোমাদের বাড়িটা রয়েছে, বাড়িটার বাইরে, এটা কিন্তু আমি ছোটবেলায়, আমি যেখানে জন্মেছি আসানসোলে, আমাদের ওই বাড়িতেও ছিল। হ্যাঁ, বাড়ি আগেকার দিনের বাড়ি থাকলে পরে একটা বাগানের মতন করা থাকতো। হ্যাঁ, এরকম বাড়িটা আছে, তারপরে এরকম বাগানের মতন গোল রাউন্ড করে বাগানের মতন, এরকমই একটা তোমাদের বাগানের মতন রয়েছে। সেটা আমাদের যেমন সেই মানে কি বলবো, গাছের ডালপালা দিয়ে করা হতো, আজ থেকে বহু 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 এবং বহু বছর আগের সেই বাড়ি
এখন হয়তো তোমরা সেটাকে সিমেন্টিং করে দেওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু বাড়ি এবং সেই দেওয়ালের আশেপাশের মধ্যে কোন রকমের গাছ রয়েছে, একটা গাছ বা একাধিক গাছ। তোমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে ফোনে কথা বলতে বলতে দেখা গেল বাড়ির বাইরে গিয়ে বাগান ঘুরতে ঘুরতে কথা বললে, বা এমনি ঘুরছো, ঘোরা আলটিমেট, ফোনেই কথা বলে ঘুরছো তা নয়, কিন্তু আমি জাস্ট বোঝাবার জন্য বলছি। কথাবার্তা হয়ে গেল, অনেকক্ষণ ধরে কথা বললে, এইবার দেখা গেল যে বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢোকার আগে গাছের গোড়ায় পেচ্ছাপ করো তুমি। এটা কিন্তু মারাত্মক নেগেটিভ, মারাত্মক নেগেটিভ এবং মারাত্মক নেগেটিভ। আমার অসংযমী এবং আমার অসভ্য ব্যবহার আমার গৃহকে বা গৃহের এনভায়রনমেন্টকে কিন্তু অস্বচ্ছ এবং অপবিত্র করে দেয়। সেটা কিন্তু বাস্তুদোষের আন্ডারে পড়ছে না, কিন্তু যদি আমি বাস্তুদোষ বলতে যেটা বুঝি সেটাকে সরিয়ে রেখে বাস্তুকে অপবিত্র করার জায়গায় লক্ষ্য করি, বাস্তুকে অপবিত্র করে ফেলার জায়গাটা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু তোমার এই নেচার, আমি যে টয়লেট করছি, টয়লেটের জন্য বাথরুম রয়েছে, আমার তো বাড়ির থেকে বেরিয়ে আমি কথা বলছি আমার বাগানের মধ্যে বা ঘেরা যে অঞ্চলটা রয়েছে তার মধ্যে। পেচ্ছাপ পেলে আমি ভেতরে ঢুকে পেচ্ছাপ করবো, যে কোনো একটা গাছের গোড়ায়, রাত্রিবেলায় কেউ নেই, অন্ধকার, পেচ্ছাপ করলে কেউ দেখতে আসছে না, পেচ্ছাপ করে টোরে তারপর বাড়িতে ঢুকছো। এটা কতটা অপবিত্র এবং অস্বচ্ছ এবং অসভ্য ব্যবহার, তোমার মতন জিনিয়াস ছেলে নিশ্চয়ই সেটা বুঝবে, এটা আমি বিশ্বাস করি। এই বছর বাইক নিয়ে কখনোই কিন্তু দূরে ভ্রমণ করতে যাবে না। তুমি তোমার বন্ধুর সাথে অনেক দূরে দূরে ভ্রমণ করতে চাও, বাইক নিয়ে চলে যাও, আমি লক্ষ্য করি এটা অনেকেই করে। বাইক নিয়ে কখনো করতে যাবে না, বাইক নিয়ে এই ধরনের দূরের ভ্রমণ 2024-এ কখনোই করবে না, এটা আমার নির্দেশ। কেমন? তুমি তোমার যা বয়স, অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ থাকেই, মেয়েদেরকে ভালো লাগে, সবসময় প্রেম করছি তা নয়, কিন্তু মেয়ের সঙ্গ ভালো লাগে। তোমার এমন কোন এক বা একাধিক ক্লোজ গার্লফ্রেন্ড নয়, মানে মেয়ে বন্ধু রয়েছে আর কি। মেয়ে বন্ধুকে গার্লফ্রেন্ড বললে আবার প্রেমিকা হবে আজকালকার ছেলে মেয়েরা, এটাই আমার অসুবিধা হয়ে গেছে। মানে এমন কোন মেয়ে বন্ধু রয়েছে, দেখা যায় সকাল বিকেল ঘন 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 তার বাড়িতে তুমি যাও, তাই না? তুমি মনে করছো আমি তো জাস্ট ফ্রেন্ড, তার কাছে যাচ্ছ, এটাই তোমার ভালো লাগছে, তার সাথে প্রেম নয়, কিন্তু তার কাছে যাচ্ছ, তার সাথে কথা বলছো। আজকের দিনে লিখে দিলাম, হ্যাঁ আজকের দিনে তোমাকে লিখে দিচ্ছি, 18 আগস্টের আগেই কিন্তু যার কাছে যাও, একজনের কাছে যাও বা একাধিক জনের কাছে যাও, এরা কিন্তু এমন কিছু নেগেটিভ কথা, মানে তোমার সম্পর্কে সেই মেয়েটি তার বাড়িতে বললো বা পাড়ায় বললো, সেটা কিন্তু তোমার সম্মান হানির জায়গায়। ও না আমাকে ডিস্টার্ব করতে আসে, ও হয়তো আমার গায়ে হাত দেয়, এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এমন কিছু কথা বলবে, ও আসে এসে আমার এত ডিস্টার্ব করে, ও ইরিটেট করে আমাকে, আমার গায়ে হাত দেয়, আমার এই অঙ্গে হাত দেয়, ওই এই চুল ধরে টানে, এই ধরে এমন কিছু কথা বলবে, এবং তার থ্রু দিয়ে দেখা গেল তারপরে তার বাবা মা তোমাকে হাসির ছলে হেসে হেসেই অসম্মানজনিত কথা বললো, বা পাড়ার কেউ বললো, হ্যাঁ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এটা জাস্ট লাইক এ দোষ চাপানো, কিন্তু যেটা শোনার পর তোমার মনে হবে আমি একটা সরল ভাবে গেলাম, শুধু মেয়েটার সংস্পর্শটাই আমার ভালো লাগছিল, এটা মনে মনে ভাববে, মেয়েটা আমাকে এরকম দোষ চাপিয়ে দিল, আমি তোকে এই সেন্স নিয়েই করিনি। তাই জন্য সবসময় আমি কি বারবার ধরে বলেছি, যে একটি মেয়ে, যে কোনো মহিলা, নারী মহিলা যে কেউ হোক, তার থেকে সবসময় দেড় হাত ডিস্টেন্স মেনটেন করবে, যেই হোক। যদি মেনটেন করো, জীবনে কেউ কখনো তোমার দিকে আঙ্গুল তুলতে পারবে না, সে যত কাছের মানুষ হোক। এমনকি স্ত্রীর সাথেও, কিন্তু স্ত্রীর সাথে যখন আমার পার্ট অফ লাইফ সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এমনিতেও সবসময় স্ত্রীর কাছে যেতে নিয়ে দেড় হাত ডিস্টেন্স মেনটেন করতে হয়। মায়ের সাথেও তাই, মাসির সাথেও তাই, লেডি টিচারের সাথেও তাই, বান্ধবীদের সাথেও তাই। তুমি এই শুধুমাত্র এই প্রয়োগটা করে দেখবে, সম্মান অনেক বেড়ে যায়। একটি মেয়ের সামনাসামনি গিয়ে কখনো কথা বলবে না, সবসময় দেড় হাত মেনটেন করবে।
সেটা যত কাছের হোক, যত দূরের হোক, যত আপন হোক, হ্যাঁ, বা যত পরই হোক, যেই হোক, 1.5 হাত ডিস্টেন্স মেনটেন করবে। এটা কিন্তু তোমাকে আমি জানিয়ে রাখলাম। তুমি কিন্তু আমার প্রেডিকশনটা শোনার পর থেকেই কিন্তু সেটাকে মেনে চলো, তাহলে ভবিষ্যতে কিন্তু এরকম সম্মান হানির জায়গা কখনোই কিন্তু আসবে না। তুমি একা নয়, তুমি তোমার বন্ধুদের সাথে যখন থাকো, এটা যুগের দোষ, স্বচ্ছতার দোষ, এবং আমাদের যে মেরুদণ্ডহীন যুব সমাজ, তাদের দোষ। আমরা না অনেক ক্ষেত্রে একটা কুকুরের পেছনে কালি ফটকা বেঁধে দিলাম লেজে, বা একটা কুকুর ঘুমাচ্ছে, হঠাৎ করে তার সামনে গিয়ে চকলেট বোম ফাটিয়ে দিলাম। একটা পশুকে ইরিটেট করে, বা একটা পশুকে হয়তো একটা ফ্রাং করে ঢিল মারলাম, কুকুরটা কাই 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 করলো, আর তোমার দারুণ আনন্দ লাগলো, কুকুরটা কাই 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 করছে। ঠিক নয়। পশুদের ইরিটেট কখনো করতে যেও না। পশুদেরকে কোনো কিছু ছুঁড়ে ছাড়ে আক্রমণ কখনো করতে যেও না। আর জাস্ট মজার জন্য এমন কিছু করো না, সে ভয় পেয়ে আত্মচিৎকার করছে, তুমি আনন্দ পাচ্ছ, এটা কখনো করতে যাও না, করতে চেও না, করতে যেও না। এটা তোমরা করো মস্তির জন্য, জাস্ট ফান, তাই জন্য এটা মারাত্মক রকমের ভুল। 2024-এ পশু দংশন এর যোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। খুব সাবধান, সাবধান না হলে কিন্তু পশু দংশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি কুকুরকে দিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম, হনুমান, বাঁদর, ছাগল, এদের সকলকে ইরিটেট করার জায়গা। এবং সেখানে আবার মোবাইলে কিন্তু ভিডিও করে সেটাকে আবার পোস্ট করে, দারুণ, কি দিলি, সবাই হাসির চিহ্ন। কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে, কাউকে ভয় পাইয়ে দিয়ে, কাউকে ইরিটেট করে মজা পেতে যেও না। এটাকে মজা বলে না, এটাকে ফান বলে না। তোমার প্রচুর বন্ধু রয়েছে, তাদের মধ্যে অনেকে খুব ভালো। আমি খুব ভালো বন্ধুদের মধ্যেও যাদের নাম ভালো নাম, মানে আমার একটা ডাক নাম আছে, তো আমার একটা ভালো নাম আছে, ভালো নামটা সুমন্ত, সেরকম ভালো নাম যার টি দিয়ে শুরু, বা যাদের টি দিয়ে শুরু, যার বা যাদের সি দিয়ে শুরু, টি এবং সি দিয়ে যাদের শুরু, তাদের সাথে আজকের এই প্রেডিকশনটা শোনার পর থেকেই তুমি সম্পর্ক ত্যাগ করে দাও, বা কেয়ারলেস হয়ে যাও। টি দিয়ে যদি তোমার 10টা বন্ধু থাকে, 10টা বন্ধুই কিন্তু তোমার জীবনের নেগেটিভিটি নিয়ে আসবে, এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। সি দিয়ে যদি 40টা বন্ধু থাকে, 400টা বন্ধু থাকে, 4টে বন্ধু থাকে, মানে যতগুলো বন্ধু থাকবে, যটা বন্ধু থাকবে, খেতে গিয়ে আজকে জিভটা কেটে গেছে, জিভটায় কামড় দিয়ে দিচ্ছি, তাই জন্য কথা বলতে পারছি না ঠিক করে। এই বন্ধুরা কিন্তু তোমার জীবনে নেগেটিভ ইনফ্লুয়েন্স নিয়ে আসবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এছাড়া এই টি এবং সি অক্ষর দিয়ে এমন কোন বন্ধু রয়েছে, এমন কিছু ভুল কাজ করবে, যে কোনো কাজ, তার ফলে কিন্তু ওই কয়েকটি বন্ধুর জন্য তোমাদের সব বন্ধুকে, ইনক্লুডিং তুমিও পর্যন্ত, থানায় হাজিরা দিতে হচ্ছে, বা থানায় টেনে নিয়ে যেতে যাচ্ছে, বা বড়বাবু এসে প্রশ্ন করছে। এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। কসাস এবং কনসাস, প্রচন্ড গরম পড়েছে বাবা, প্রচন্ড গরম পড়েছে। আমার গায়ে রোদ, আমার গরম, আমার ঠান্ডা, আমার কষ্ট, আমার আনন্দ, কোনো কিছুই আমাকে হিট করতে পারে না। আমার যারা স্টুডেন্ট তারা সবাই জানে। কিন্তু প্রচন্ড গরম পড়েছে, তোমার কষ্ট হচ্ছে, সকলেরই কষ্ট হচ্ছে। একটা কথা অবশ্যই বলি, আজকে এই বয়সে এসে আমি একটা জিনিস তোমাদেরকে একদম নির্দ্বিধায় বলতে পারি, এই যে মদ খাওয়া, বিয়ার খাওয়া, সিগারেট খাওয়া, বিড়ি গাঁজা ফাজা নয়, এইগুলো আমি আমার জীবনে, আমি যখন দেশের বাইরে ছিলাম, যখন দেশের মধ্যে ছিলাম, এইগুলো আমি বহুবার বহু খেয়েছি। এখনো আমি মাঝে মধ্যে কিন্তু স্মোকিং করি, এটা অস্বীকার করে লাভ নেই। স্মোকিং আমি করি, এখনো একটু হাই ব্র্যান্ডের করি, কিন্তু করি। তোমাকে একটা কথা আমি অবশ্যই বলবো,
বিয়ার কনস্ট্যান্ট, খুব খুব গরম পড়েছে বিয়ার। আমি অনেক জায়গায় লেখা পড়েছি যে বিয়ার খেলে দেহ ঠান্ডা থাকে, হ্যান থাকে, ত্যান থাকে, সবকিছু। কিন্তু আমি আমার জীবন দিয়ে জানি যে খুব গরম পড়েছে, ঝাপঝাপ করে এক বোতল বোতল বিয়ার মেরে দিচ্ছি। বিয়ারে কোনো দেহ ফেহ ঠান্ডা ফান্ডা কিছু হয় না। তুমি আমার কথা শুনো, তুমি জয় বোতল মানে যতগুলো বোতল বিয়ার খাবে, যত লিটার বিয়ার খাবে, তত লিটার তুমি যদি এমনি জল খাও, তাহলে দেখবে তোমার দেহটা ঠান্ডা হবে। তাই জন্য আমি ইদানিং যেটা লক্ষ্য করতে পারছি, কথায় কথায় ড্রিঙ্ক করা বা বিয়ার খাওয়া, বিশেষ করে এই আজকালকার দিনে দেখতে পাচ্ছি বিয়ারের ঠেক, এইটাকে পরিত্যাগ করো, জল খাও। এত বিয়ার ফিয়ার খাওয়ার তোমার দরকার নেই, এত বিয়ারের থেকে কিন্তু যেও না। যেমন এইটুকুই বললাম, আবার বলছি, আমার কথাগুলোকে তুমি কিভাবে নেবে তোমার উপর নির্ভর করছে। কিন্তু তুমি আমাকে যেহেতু বলেছো যে ভীষণ সম্মান করো, তাই জন্য সেই সম্মানের জায়গা থেকেই বললাম, এইগুলো কেবলমাত্র অর্থ অপচয় ছাড়া আর কিচ্ছু নয়। আমি আবার বলছি এবং সর্বসমক্ষে বলছি, জীবনে প্রচুর প্রচুর বিয়ার আমি খেয়েছি, জীবনে প্রচুর প্রচুর একদম কম দামি থেকে বেশি দামি মদ আমি খেয়েছি, একদম কম দামি সিগারেট থেকে অনেক একদম হাইফাই সিগারেট আমি খেয়েছি, যদিও এখনো স্মোকিং মাঝে মধ্যে করি। কিন্তু আমি নেশা করে দেখেছি, বিশেষ করে মদ, তারপরে হচ্ছে বিয়ার ফিয়ার, এমনকি স্মোকিং করা পর্যন্ত, এইগুলো করে আমি খুব চিন্তার মধ্যে আছি। স্মোকিং করছি, আমার চিন্তাটা আরো মানে দেখা গেল যে চিন্তাটা আসছে, কখনো হয় না। এটা জাস্ট একটা নেশার মতন, কোনো কিছুই আমার নেশা নেই, কিন্তু আমি জীবনে প্রচুর খেয়েছি। তাই জন্য আজকের দিনে এইগুলো তোমার খাওয়া মানে হচ্ছে অর্থ অপচয় করা, শরীরকে কষ্ট দেওয়া। এবং এইগুলো তুমি খাচ্ছ বলে, বিয়ার খেলে আমি দেখেছি হজমের প্রবলেম হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়ে যায়, গ্যাস ক্রিয়েট করে যায়, হ্যাঁ, পেটের মধ্যে একটা ডাব হয়ে ফুলে থাকে। তাই জন্য দেহকে ঠান্ডা রাখতে গেলে জলই কিন্তু অপরিহার্য। আমি যেমন 6 থেকে 8 লিটার জল প্রত্যেক দিন খাই, এবং তাই জন্য অনেকে আমাকে বলেও যে স্যার আপনি কেন এত চকচক 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 করছেন। কিচ্ছু নয়, কিন্তু প্রত্যেক দিন 6 থেকে 8 লিটার জল খেলে যে কেউ চকচক চকচক করবে। জল বড় ভাইটাল জিনিস, মারাত্মক জিনিস। জিভটা কেটে গেছে বলে কথাটা বলতে আমার অসুবিধা হচ্ছে। তোমার একটা নেগেটিভ জায়গা হচ্ছে, মা যাই বলুক, চাকরি পাচ্ছ না বলে হয়তো মা তোমাকে এমন অনেক ভাবে আঘাত করছে। মা মাই, আজ আমার ফিজিক্যালি মা নেই, মাকে আমি সবসময় উপলব্ধি করি, কিন্তু যখন বাবা এবং মা ফিজিক্যালি তোমার কাছে আর থাকবে না, তখন বুঝবে যে তারা তোমার কে ছিলেন। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। তাই জন্য মা বহু, তারপরে দেখা যাক চাকরি পাচ্ছিস না, অসুখ ছেলে, এই ছেলে চাই বলুক, রেগে গিয়ে কখনো মায়ের গায়ে হাত দেবে না, কখনো না। আমি একবারও বলছি না তুমি মাকে ধরে মারধর দাও, তা বলছি না। মা হয়তো কি বলছে, মাকে গিয়ে ঠেলা দিয়ে দিলে বা মায়ের হাত ধরে যাও তো করলে, মায়েকে কখনো গায়ে হাত দেবে না, মেয়েদের গায়ে কখনো হাত দেবে না। যে মেয়ে, যে মহিলা তোমার মানে প্রেমজ সম্পর্ক, প্রেম নিবেদনের জন্য যে তোমার কাছে আসছে, প্রেম চাইছে, তখন হাত দিলে আলাদা। তাছাড়া বান্ধবী হোক, একদম কাছের মানুষ হোক, আপন হোক, মেয়েদের মানে কথায় কথায় মেয়েদের গায়ে হাত দেওয়া অপবিত্রতার লক্ষণ। এটা কিন্তু মাথায় রেখো। জীবের এমন জায়গাটায় কেটেছে, কথাগুলো বলতে পারছি না। মাকে কখনো কটু কথা বলবে না, কখনো বলো না, কখনো বলো না। মাকে কটু কথা কখনো বলো না। তুমি বললাম তো, প্রত্যেকটা মানুষের সাথে, এই আমাদের এই মানে ভারতবর্ষের 130, 35, 40 কোটি মানুষের সাথে ভালো ব্যবহার করলে, শুধু মাকে আঘাত দিলে বা এমন কিছু বললে মা কষ্ট পেল, চোখ থেকে জল পড়লো, মনে রেখো এই যে কত বড় অভিশাপ। মা কখনো অভিশাপ দেয় না,
কিন্তু এটাই কিন্তু অভিশপ্ত হয়ে যায় তোমার জীবন, এটাই কিন্তু অভিশাপের ছোঁয়ায় তোমার জীবন মানে একদম মানে নিমজ্জিত হতে বাধ্য। তাই জন্য মাকে কখনো কটু কথা বলো না, কখনো বলো না। রেগে গিয়ে যাও তো বলেও মায়ের গায়ে কখনো হাত দিও না। আমি যদিও দেখতে পাচ্ছি মায়ের গায়ে কেবল যাও তো বলে তুমি হাত দাও না, তার চাইতে একটু বেশি হাত দাও, দিতে যেও না, কখনো দিতে যেও না, কিন্তু কখনো দিতে যেও না। ব্যারাকপুরের চেম্বারে একটি মহিলা আমার কাছে প্রেডিকশন করতে এসেছিলেন, তার ছেলে রেগে গেলে মাকে ধরে উত্তম মধ্যম মারে। তাহলে জীবনে সে কি কোনোদিন সফল হতে পারবে? মাধ্যমিকে সে 92% পেয়েছে, হ্যাঁ যাই হোক, সে যদি উচ্চ মাধ্যমিকে 100% পেয়ে যায়, তবুও জীবনে কখনো শান্তি সে পাবে না, জীবনে কখনো স্যাটিসফ্যাকশনের জায়গায় সে যাবে না। যে তার মাকে গুনগুন করে ঘুষি মারে, কিল মারে, তার 100% পাওয়া আর 40% পাওয়া আর 10% পাওয়া একই ব্যাপার। জীবনটা কেবলমাত্র পার্সেন্টেজ কত পেলাম পরীক্ষাতে তার উপর চলে না, সেটা জীবনটাকে ফেস করতে করতে একদম 40, 50, 60, 70 বছরের প্রয়োজন নেই, কিছুটা ফেস করলেই বোঝা যায় এই নাম্বার গুলো কিছু কিছু জায়গায় আমাকে সুবিধে করে দিতে পারে, আলটিমেট কিন্তু এই নাম্বার গুলোই আমার পরিচয় নয়। মাথা জাতীয় সমস্যা আমি কিন্তু তোমার লক্ষ্য করতে পারছি, মাথা জাতীয় প্রবলেম হচ্ছে। তুমি অত্যন্ত ব্রেনি ছেলে, তুমি সারাদিন ধরে যে ইন্টারভিউ দেবে বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি, সেই পড়াশোনা নিয়ে তুমি আছো ঠিক কথা, আবার রাত্রির বেলাতেও কিন্তু তুমি রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত জেগে থাকো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মহিলা বলে নয়, কিন্তু কিছু কিছু মানে ছেলে এবং মেয়েরা আছে, এই যে রাত্রিবেলায় মানে মোটামুটি ভাবে আফটার ডিনার 9:30, 10টা বা এরা হয়তো 10:30, 11টার পর থেকে তাদের যে বিকৃত কাম, সেই কামগুলোকে, এইগুলোর মধ্যে কিন্তু কেবলমাত্র অবিবাহিত মহিলা আছে তা নয়, বিবাহিত মহিলারাও কিন্তু আছে, কেবলমাত্র একদম কম বয়সী মেয়েরা তা নয়, দেখা গেল প্রায় প্রৌঢ়া হতে চলেছে এরকম মহিলা বা পুরুষ প্রত্যেকেরাই রয়েছে, বিকৃত কাম জেগে ওঠে। দেখবে রাত্রিবেলার দিকে, মনে রাখবে তোমার ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সোশ্যাল মিডিয়াতে দেখা গেল একটা মেয়ে, দেখা গেল একটা হাফ প্যান্ট আর একটা খালি গায়ে বা জাস্ট একটা রুমাল চড়িয়ে, দেখা গেল শরীরের মধ্যে একটা রুমাল দিয়ে কোন রকমে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকেছে, ঢেকে একটা এরকম পোজ দিল, আমাকে কেমন লাগছে, ইনবক্সে এসো। তুমি ইনবক্সে চলে গেলে, এবার দেখা গেল রাত 2টো পর্যন্ত তোমার সাথে বিকৃত কাম নিয়ে কথা হলো। তুমি ভাবছো দুদিনের জীবন মস্তি মস্তি, এটাই তো মস্তি আনন্দ, দুদিনের জীবন, এইগুলো করবো না, কিছুদিনের মধ্যেই তো যৌবন চলে যাবে। এই যে সম্পূর্ণ ভুল ইমপ্লিমেন্টেশন তোমার পরাজয়ের কারণ হয়ে যাচ্ছে এবং তোমার অসুস্থতার কারণ হচ্ছে। এই যে দুদিনের জীবন বা দুদিনের যৌবন মস্তি করব না, এইটা চিন্তা করতে গিয়ে তুমি সম্পূর্ণ ভুল মানুষের আন্ডারে চলে যাচ্ছ। মহিলা একটা শক্তি হতে পারে, কিন্তু যখন অপবিত্রতা ছড়াচ্ছে যারা মহিলা, মেয়েরা কিন্তু একটা মানুষকে ওঠাতে পারেন, একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। যখন এই অপবিত্র মানসিকতার মধ্যে নিজেকে ইমপ্লিমেন্ট করছো, তখন তোমার মধ্যে যে জিনিয়াস একটা পড়াশোনায় বা ব্রেনি, তোমার সেই মস্তিষ্কটাই কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কেননা আমরা যখন কোনো কিছুকে দেখছি, শুনছি, সেগুলো কিন্তু আমরা অনেকটা ওই গরুর মতোই সব ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। তারপর কিন্তু আমরা যে কোনো সময় যখন আমরা ফাঁকা আছি বা এমনকি আমরা কাজ করতে করতেও অবচেতন মনে ওই জাবর কাটার মতন, গরুর জাবর কাটার মতন সেগুলো টুকটুক করে উঁকি মারে। আর যখনই উঁকি মারে তখন আমাদের কনসেন্ট্রেশন যে লেভেলটা সেটা কিন্তু ডাউন হয়ে যায় বা ভুল দিকে চলতে শুরু করে, বা তখন দেখা যায় আমি কনসেন্ট্রেটই করতে পারছি না নিজেকে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে সরে এসো বাবা, কেমন? তার কারণ এরকম কিছু মানুষ, নারী হতে পারে, পুরুষ হতে পারে, বিকৃত কাম
রাত্রিবেলায় কোনো কাজ নেই, তারা, আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাই না, তারা কিন্তু সমাজ বিরোধীদের চাইতেও মারাত্মক। আমি প্রচুর এই ধরনের মানুষকে চিনি, জানি যে এরা কিন্তু এই ধরনের একদম পুরো একটা অসামাজিক বাতাবরণ সৃষ্টি করে রাত্রিবেলা। এবং তোমার মতন যারা কিশোর থেকে তরুণ হতে চলেছ, বা এই যে একটা মানে কি বলবো, আমাদের যে বয়স সন্ধিক্ষণ, সেইটাকে অ্যাডাপ্ট করে তারা কিন্তু আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যায়। তাই জন্য এই সব মানুষকে ত্যাগ করতে হবে। এদেরকে আমি ঠিক মান এবং হুঁশযুক্ত মানুষও বলি না, কিন্তু এদেরকে ত্যাগ করা ভীষণ প্রয়োজন। আমি তোমাকে এইটুকুই বলবো, বিশেষ করে রাত 10টা, 10:30টার পর থেকে সোশ্যাল মিডিয়াতে কখনোই কিন্তু উঁকি ঝুঁকি মেরো না। এরা কিন্তু সকালবেলায়, বেলাতে, দুপুরে, বিকেলে, সন্ধ্যাতে নির্লিপ্ত অবস্থায় থাকে, আর রাত্রিবেলায় কিন্তু এদের নোংরামির টাইম হয় বেশিরভাগ ক্ষেত্রে। তার জন্য আফটার ডিনার বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে যেও না। এটা তোমাকে নয়, কেবল আমি আমার স্টুডেন্ট যারা আমার অনুষ্ঠান আজকের এই ভিডিওটি দেখছে, প্রেডিকশনটি দেখছে, তাদেরকেও বলছি, যাই করো রাত্রিবেলায় কখনো কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করো না। রাত্রিবেলায় কিন্তু কারোর সাথে বেশি দেখে, একটু বন্ধুর সাথে কথা বলি তো, দেখবে বন্ধুটা সারাক্ষণ ধরে তোমার সাথে ভালো ব্যবহার করলো, রাত্রিবেলায় বুঝলি তোর চোখটা না এত অপূর্ব, তোর ঠোঁটটা এত অপূর্ব, বুঝলি একটা কি সুন্দর কথা শুনলাম যে চুমু একই থাকে, ঠোঁট বদলে যায়। এমন তোমাকে কথা বলবে। এবার তোমার তো কম বয়স, তোমার তো বয়স সন্ধিক্ষণ, তাতেই তুমি আস্তে আস্তে গরম হতে শুরু করবে। সাবধান। মনে রেখো, তোমার মধ্যে একটা প্রবণতা রয়েছে, জীবনটা দুদিনের, তাই মস্তি করি, এবং এই মস্তি করতে গিয়ে অশ্লীল হয়ে যাওয়া, অশ্লীলতা, এটাকে কিন্তু ত্যাগ করা ভীষণ প্রয়োজন। মাস্টারবেশন অতিমাত্রায় করে ফেলছো তুমি, তার ফলে লিঙ্গে ঘা হচ্ছে। সংযম চাই বাবা, এর চাইতে বেশি এখানে আমি আর কিছু বললাম না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার কয়েকটা ভুল যেগুলোকে রেকটিফাই করার ভীষণ প্রয়োজন, তোমার কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর প্রয়োজন নেই, শুধু এই ভুলগুলোকে রেকটিফাই করো। ফার্স্ট, তুমি আই কন্ট্যাক্ট করে কখনো কথা বলো না, চোখের দিকে তাকিয়ে। আমি যদি তোমার সামনে থাকি, তুমি মাথা নিচু করে নয় এই ওই ওই এরকম করে কথা বলবে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। তার জন্য খুব সুন্দর একটা প্রসেস আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিয়েছি। যখন আমি কারোর সাথে কথা বলছি, সেটা পুরুষ হোক নারী হোক, আমি 4 থেকে 5 সেকেন্ডের মতন সময় নেব। কেবল 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমি যার সাথে কথা বলছি তার চোখের মনির কালার কি ভালো মতন দেখব। আমি যদি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই মনির কালারটাকে ফাইন্ড আউট করতে শুরু করি, তখনই কিন্তু আমি আই কন্ট্যাক্ট করে ফেলবো। এটা কিন্তু মারাত্মক একটা হ্যাবিট, করে দেখো। আর তখন যদি আমি আই কন্ট্যাক্ট করে ফেলতে পারি, তাহলে কিন্তু দেখবে এই আই কন্ট্যাক্ট না করার যে হ্যাবিট, এটা একদিনে হবে না, এটা কিন্তু যার সাথেই কথা বলবে করতে হবে। প্রথমে দেখবে কিছুক্ষণ করার পর আবার পাচ্ছি না, আবার করতে হবে। এটা কিন্তু তুমি করো, হ্যাঁ, তার চোখের মনির রংটাকে ফাইন্ড আউট করো, তাহলেই দেখবে আই কন্ট্যাক্ট প্রবণতাটা চলে আসবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমার কনফিডেন্সের জায়গা থেকে, এবং তোমার সাথে যে কথা বলছে সেও কিন্তু দেখবে তোমাকে গ্রহণযোগ্য করে ফেলবে তুমি যখন তার চোখের দিকে একদম চোখে চোখ রেখে কথা বলছো। এটা তোমার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রে মারাত্মক প্রয়োজনীয়। একটা সামান্য প্রবলেম হলেই সেটাকে ফাইন্ড আউট করো যে কেন প্রবলেমটা হচ্ছে, এবং সেটাকে শর্ট আউট করো। তা না করে তুমি কিন্তু নার্ভ ফেল করে ফেলো, বা তুমি কিন্তু নার্ভাস হয়ে যাও। এবং সামান্য একটু প্রবলেম হলো, নার্ভাস হয়ে গেলে তখনই কিন্তু কি হলো, একটার বদলে 10টা বিড়ি খেতে শুরু করলে, 20টা সিগারেট খেতে শুরু করলে, মদ খেতে শুরু করলে, তোমার যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আমি যদি মদ খাই, বিড়ি খাই, সিগারেট খাই, বিয়ার খাই, সেই প্রবলেমটা কখনো শর্ট আউট করা যাবে না। প্রবলেমটাকে যদি শর্ট আউট করতে হয়, তোমার প্রবলেম তুমি শর্ট আউট করো,
প্রবলেমটা কেন হচ্ছে, উচ্চ স্থলটাকে আগে ফাইন্ড আউট করো। তারপর কেন আমার জীবনে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, আত্মসমালোচনা করো, সেটাকে রেকটিফাই করো। নার্ভাস হয়ে গেলে হবে? জীবনে এখন ছোট ছোট প্রবলেম ফেস করছো, পরবর্তীকালে মারাত্মক প্রবলেম হয়তো ফেস করতে হবে, তাহলে তখন তো সুসাইড করে ফেলবে। কাজে ওরকম নয়, কন্ট্রোল কন্ট্রোল এবং আত্মসমালোচনা, এবং প্রবলেমের একদম যেখান থেকে প্রবলেমটা উচ্চস্থল সেটাকে ফাইন্ড আউট করাটা ভীষণ প্রয়োজন। তুমি ঘরের চেয়ে বাইরের মানুষকে বেশি প্রাধান্য দাও, এটা তোমার জীবনে মারাত্মক রকমের ভুল। হ্যাঁ, আমরা অনেক কথা শুনেছি যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এই পৃথিবীতে গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে। সর্বপ্রথম এই কথাটাকে বিশ্বাস করো, আর মনে রেখো ঘরের যে মানুষেরা রয়েছে তারা তোমার আপন, তোমার বাবা মা দাদা বোন দিদি, আমি সকলের ক্ষেত্রেই বলছি। এরা যদি তোমাকে মানে তোমার প্রবলেম বা তোমার যে কোনো জায়গায় তোমাকে সাপোর্ট না করে, বাইরের লোক দ্বারা নিয়ন্ত্রিত যদি তুমি হও, সেটা ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষণস্থায়ী, ভঙ্গুর, এবং সেটা কখনো ঠিক নয়। ঘর যদি ঠিক না হয়, তাহলে তোমার পাড়া পড়শি, সমাজ, রাষ্ট্র, দেশ কিচ্ছু ঠিক নেই। ঘরের মানুষগুলো তাদের সাথে তোমার যদি মানে বিশ্বাসযোগ্যতার জায়গায় চিড় ধরে থাকে, তাহলে পাড়ার মানুষেরা, তার সমাজ, রাষ্ট্র, দেশের মানুষেরা তোমার সাথে ভালো সম্পর্ক ক্রিয়েট করছে। এটা অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব। নেশা কখনো মস্তি হতে পারে না। মস্তি, তুমি এই তোমার একটা জিনিস আমি দেখেছি, নেশা কিন্তু কখনোই মস্তি হতে পারে না। অবসর পেলেই তুমি কিন্তু মোবাইলটাকেই তোমার মানে কি বলবো, অবসর সময়ের সাথী করে নাও, এবং মহিলাদের প্রতি তুমি তীব্র আকর্ষণ। আমি তোমাকে কি বললাম, রাত্রিবেলায় এই যে হাফ প্যান্ট আর খালি গায়ের মেয়ে, বা কোন মেয়ে করে রয়েছে, কোন মেয়ে এরকম করে পিঠ দেখাচ্ছে, কোন মেয়ে বগলের নিচে ট্যাটু আঁকা রয়েছে সেটা দেখাচ্ছে, নাভির নিচে ট্যাটু আঁকা দেখা সেটা এক ছবি পোস্ট করছে। এইগুলোকে যখন তুমি গোগ্রাসে গিলে নিচ্ছ, তারপর যখন ওই অবসর সময় তুমি মোবাইলটা দেখছো, তখন কিন্তু ওই যে গরুর জাবর কাটা যেমন, সেইগুলোকে বের করে নিয়ে এসে তুমি জাবর কাটতে শুরু করছো। এর ফলে কি হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্যচ্যুতি ঘটে যাচ্ছে তোমার। কেমন লক্ষ্যচ্যুতি ঘটে যাচ্ছে? তোমাকে একটা কথা আমি বলি বাবা, এবার বলবে আপনি তো বিবাহিত নন, তবুও বলছি, প্রচুর মহিলা আমি দেখেছি, আমি প্রচুর মহিলার সান্নিধ্যও লাভ করেছি। আমি জানি এই যে আমরা মহিলার শরীর, এই যে আমরা আকর্ষণ, এই যে কেউ একজন জামা পরে আছে তাই নয়তো আমি একদম দেখিয়ে দিতাম এইরকম পরে আছে, এই দিকটা খুলে দেখা যাচ্ছে হঠাৎ করে এই কি ধরনের পোশাক, আকর্ষণ, এইগুলো তুমি কম বয়সী তো তাই জন্য তুমি আকর্ষিত হচ্ছ। এইগুলো অমূলক, অযৌক্তিক এবং বেকার জিনিস। তুমি জীবনের একটা সময় গিয়ে বুঝতে পারবে এইগুলোর কোনো মূল্য নেই। একটা মহিলার শরীর, সেই শরীরটা মন্দিরের সমান, যেমন মানুষের শরীর, কিন্তু মহিলার শরীরটা মন্দিরের সমান। তার কারণ তার মধ্যে দেবত্ব আরোপ করা হয়, অর্থাৎ সন্তান ধারণ করা হয়। আমরা যেহেতু সুস্থ মানুষ এবং অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ, তাই জন্য তাদের হাত দেখলে আমাদের চাগার দিয়ে ওঠে, তাই জন্য তাদের ওই বাহুর মধ্যে কলকা আকার দেখলে চাগার দিয়ে ওঠে, পিঠ দেখলে চাগার দিয়ে ওঠে। এটা কেবলমাত্র কিন্তু অপোজিট সেক্সের একটা আকর্ষণ, যেটা মরীচিকার মতন। সেটা কোনোদিন কিন্তু সেটা কেবল মরীচিকার মতন। তুমি নিজে, তোমার যদি অতই মনে হয় এইগুলোকে আমার চাই, তুমিও তো চাকরি পাবে, তুমিও বিবাহ করবে, বউয়ের উপর ইমপ্লিমেন্ট করো। কিন্তু তা বলে বেকার বেকার যেইগুলো রাত্রিবেলায় ইনস্টল করছো নিজের মধ্যে, সেইগুলোকে মাঝে মাঝে বের করে জাবর কাটতে যেও না। এইগুলো করলে কিন্তু তুমি ব্যর্থ হয়ে যাবে, বা এইগুলো করলে মানে তোমার একটা হ্যাবিট রয়েছে তো, নেগেটিভ হ্যাবিট,
শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং তোমার দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যাবে। এইগুলো বারংবার করতে থাকলে মেয়ে মানেই একটা ভোগ্যপণ্য মনে হবে। মেয়ে মানে যে, বা মহিলা মানে বা নারী মানে যে শক্তির আধার, কালের পদক্ষেপ, হ্যাঁ, এবং কত পাওয়ারফুল একটা মহিলার শরীর বা মহিলার যা কিছু সবকিছু কত পাওয়ারফুল, কত শক্তি ধরে একটি মহিলা, সেইটাকে তুমি কিন্তু উপলব্ধি করতে পারবে না। কেবল ভোগ্য পণ্য একটা মাংসপিণ্ড বলে তাকে মনে হবে। দৃষ্টিভঙ্গি বদলাও। তুমি মনে রেখো, তোমার একটা সবচেয়ে নেগেটিভ জায়গা হচ্ছে আমি রেগে গেলাম, রেগে গিয়ে হাত চালাতে শুরু করলাম। সেটাকে অফ করো। পৃথিবীতে সবাই কিন্তু দুর্বল নয়। তুমি রেগে গেলে ভাগ করে মেরে দিলে, মারলে। আমার মতন কোনো ক্যান্ডিডেট থাকলে একটা ফাট করে তুমি মারলে, আমার বুকে লাগলো, হাতে লাগলো, মাথায় লাগলো, পায়ে লাগলো, পেটে লাগলো, যেখানে লাগলো, তারপর কি হবে বুঝতে পেরেছো তো? তোমাকে কুচি কুচি করে দেবে, এমন পেঁদাবে, এমন কেলাবে, 1 মাস ধরে হাঁটতে পারবে না। সকলকে অত দুর্বল ভেবো না। মানুষ এই মুখটা পেয়েছে, কথা ব্রহ্মশক্তি, কথা দিয়ে বোঝাও। কিন্তু কাউকে ভাট করে গায়ের মধ্যে মেরে দিলাম, অপোনেন্টকে এত দুর্বল ভেবো না। সে যখন দম মারতে শুরু করবে এবং যখন ওই 1 মাসের জন্য হাঁটা বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকতে হবে, পেচ্ছাপ পাচ্ছে, পেচ্ছাপ করতে পারছি না, তখন তুমি বুঝবে যে কত বড় অন্যায় করছো। বলছি রেকটিফাই করো। আর যেদিনকে এইগুলো সত্যি হয়ে যাবে সেদিন বলে, স্যার ভয়ঙ্কর অবস্থা, প্যানে বসতেও পাচ্ছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকতে হচ্ছে। মনে রেখো, সব মানুষ এত দুর্বল নয়। কিন্তু প্রথমত কোনো মানুষই দুর্বল নয়। অনেক মানুষ আছে লড়াই, মারপিট, ঝাড়পিট এরকম কিছু করে না। কিন্তু কেউ যখন এক্সট্রিম পর্যায়ে রেগে যায় না, বা কাউকে যখন তুমি মারতে থাকবে, সে যখন উদম দিতে আরম্ভ করবে, তখন কিন্তু বড় ভয়ঙ্কর জিনিস। খুব সাবধান, খুব সাবধান। মস্তি মানে, তোমার ছকের মধ্যে মস্তি করার জায়গাটা লক্ষ্য করতে পারছি। মনে রেখো, মস্তি মানে কাউকে আঘাত করা নয়। কেমন? আমি এটা ছোট বড় প্রচুর মানুষ দেখে তাই বলছি না, কিন্তু কথায় কথায় খিস্তি, কথায় কথায় বন্ধু আরেকটা বন্ধুকে খিস্তি, বা কেউ একটা কিছু করলো, ফাট করে খিস্তি মেরে দিলাম। বা বাইক চালাচ্ছি, কেউ একটা সামনে ভুল করে চলে এসেছে, ফাট করে খিস্তি মারলাম। এই খিস্তি কখনো, বা খিস্তি মেরে খুব আনন্দ পেলাম, কি দিলাম, খিস্তি কি দিলাম, কখনো কিন্তু খিস্তি মারতে যেও না, কখনো নয়। আবার বলছি, মুখ আছে, ভেতরে ব্রহ্ম শক্তি, কাউকে খিস্তি মারতে যেও না। কাউকে তুমি যদি কাঁচা কাঁচা কথা বলো, বাপমা তুলে কথা বলো, সে যখন তোমাকে বলবে তখন তোমার ভালো লাগবে না, তখন তুমি হাত চালাতে যাবে। তাহলে তুমি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেরকম ভাবেই কিন্তু তুমি প্রত্যুত্তর পাবে, এটা ভুলে যেও না। কেমন? তোমার একটা নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি, যে একটা উৎসব মানেই, বা একটা গেট টুগেদার, বা একটা ফিস্ট মানেই, হ্যাঁ, মদ খাওয়ার জায়গা, বন্ধুর বিয়ে, বান্ধবীর বিয়ে, মদ খেতেই হবে। এই নেশা কিন্তু একদিন তোমাকে এমন কাপড়ে ফেলবে, তুমি আজকের দিনে মিলিয়ে নিও। এই নেশা করে ভুলভাল কিছু করবে, তারপরে এমন দেবে, তুমি নিজেই বুঝতে পারবে। আমি আর কোন রকমের রাগ ভাষা এখানে ব্যবহার করছি না। তোমার একটা মারাত্মক নেগেটিভ, প্রচুর বান্ধবী, তো বাইকের পেছনে বান্ধবী বসিয়ে আমি হিরো। তোমার বাইকের পেছনে কোনো মেয়েকে না বসালে বাইকটা তৃষ্ণার্ত থেকে যাচ্ছে, এটা মনে করছো কেন? এই মানসিকতা তোমাকে ত্যাগ করতে হবে। অহেতুক নারী সঙ্গ বর্জন করতে হবে, বা নারীর সঙ্গ আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে এবং তার ফলে আমার মস্তি করার প্রবণতা, মস্তি বলতে যেগুলো তুমি করো বললাম, সেগুলো আরো উদ্গ্রীব হয়ে যাচ্ছে, আরো তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, আরো ইনক্রিজ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে কিন্তু তোমাকে কন্ট্রোল করার ভীষণ প্রয়োজন আছে বলে আমি মনে করি। তোমার জীবনে যা কিছু, যা তুমি দেখছো, যা কিছু তুমি বলছো, যা কিছু তুমি শুনছো, সেইগুলো যা কিছু করছো, তার মধ্যে কিছু কিছু জিনিস যদি তোমাকে তোমার যে লক্ষ্যটা রয়েছে সেখান থেকে যদি তোমার ত্রুটি ঘটিয়ে দেয়,
তাহলে সেই জিনিসগুলোকে ইমিডিয়েট বর্জন করো। তা না হলে খুব ভালো সময় এবং ডেফিনিট তুমি চাকরি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সবকিছুর পরেও শান্তি স্বস্তি বলে একটা কথা আছে, আমি অত্যন্ত স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, সেটা তুমি যদি পেতে চাও তাহলে এই নেগেটিভিটিকে কিন্তু তোমাকে বর্জন করতে হবে। একদম ডিটেলসে তোমাকে বোঝালাম, ডিটেলিং করে দিলাম। পরিশেষে আবার বলছি, আজকে এই প্রেডিকশনটি যখন তুমি ইউটিউবে দেখবে, সেই লিঙ্কটি যখন আমি তোমাকে পাঠাবো, সেটাকে সেভ বা ডাউনলোড করে নিও। আমৃত্যু আর কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেও না। তোমার মানে রেমেডির পেছনে কোনো রেমেডিরও প্রয়োজন নেই, বা রেমেডির পেছনে একটা টাকাও খরচ করার কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত। আজকের মতো নমস্কার।